নাটকীয়তা শেষে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ জেলেনস্কির। সামরিক ও গোয়েন্দা সহায়তা ফের চালুর ঘোষণা ট্রাম্পের। কানাডার উপর ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার ট্রাম্পে জানালো হোয়াইট হাউস। প্রশাসনিক দপ্তর বন্ধ ঠেকাতে তহবিল দেওয়ার পক্ষে প্রতিনিধি পরিষদে আইন পাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার জেদ্দায় আয়োজিত রুদ্ধতার এক বৈঠকে সম্মতি দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ইউক্রেনের উপর থেকে সামরিক সহায়তা ও স্যাটেলাইটের ছবি বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে সংঘাত অবসানে আলোচনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় সাধুবাদ জানিয়েছে বিশ্ব নেতারাও। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সহ আরও অনেকে। টানা ৮ ঘন্টা রুদ্ধতার বৈঠকে নানা বিষয়ে আলোচনার পর ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করা হবে বলেও জানান তিনি। এছাড়া যুদ্ধবন্ধে রাশিয়াকে উদ্যোগ নিতে হবে বলেই স্পষ্ট বার্তা দেন রুবিও। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানের জন্য অবিলম্বে আলোচনায় বসা হবে, যা তাদের স্বার্থ, নিরাপত্তা এবং একটি জাতি হিসেবে উন্নতির সক্ষমতাকে বিবেচনা করবে। তবে ইউক্রেনের বাসিন্দাদের সংশয়, রুশ প্রশাসন কখনোই যুদ্ধবিরতিতে সম্মত হবে না। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় ইউক্রেনকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমনকি ইউক্রেনের সঙ্গে স্যাটেলাইটের ছবি বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। কানাডার উপর ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার গণমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানায় হোয়াইট হাউস। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, মার্কিন পণ্যের উপর কোনো ধরনের পাল্টা শুল্ক আরোপ করবে না তার প্রশাসন। ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে টেসলার বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতাকে সন্ত্রাসবাদ বলে গণ্য করা হবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশাসনিক দপ্তরগুলো বন্ধ হয়ে যাওয়ায় ঠেকাতে সেপ্টেম্বর পর্যন্ত তাদের তহবিল দেওয়ার পক্ষে আইন পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। প্রথমে শুল্ক আরোপ এবং পরে সমঝোতা চুক্তি, এই যেন হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একমাত্র ভাষা। বাণিজ্য চুক্তির প্রস্তাব ছাড়া কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তার আগ্রাসী শুল্ক আরোপের ঝড়। মঙ্গলবার কানাডার নতুন প্রেসিডেন্ট মার্ক কার্নির শুল্ক আরোপের জবাবে দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০% করার ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড, যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক এবং মিনেসোটা অঙ্গরাজ্যে বিদ্যুৎ রফতানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেন। একই সঙ্গে অন্টারিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির প্রস্তাব দেয়। তার এই প্রস্তাবে রাজি হয়ে দেশটির ওপর আরোপিত নতুন ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করে হোয়াইট হাউস। তবে বাণিজ্য যুদ্ধ বড় আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রের তেল রফতানি বন্ধ করে দিতে পারে কানাডা বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী জোনাথন উইলকিনসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, মার্কিন পণ্যের ওপর কোনো ধরনের পাল্টা শুল্ক আরোপ করবে না তার প্রশাসন। এদিকে আবারও মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতি নিজের বন্ধুত্বের প্রমাণ দিলেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ট্রান্সক্রিপ্টের তথ্যানুযায়ী টেসলার প্রতি যে কোনো ধরনের সহিংসতাকে মার্কিন আইন অনুযায়ী সন্ত্রাসবাদ বলে গণ্য করা হবে। বিশ্বজুড়ে টেসলা বিরোধী আন্দোলন এবং শেয়ার বাজারে দরপতনের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তার মতে যুক্তরাষ্ট্রের স্বার্থে নিজের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছেন মাস্ক। তাই তার প্রতি সমর্থন জানাতে নিজে টেসলার নতুন মডেলের একটি গাড়ি কেনারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর মধ্যেই বাজেট ঘাটতির মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের যে প্রশাসনিক দফতরগুলো বন্ধ হতে চলেছিল তাদের সেপ্টেম্বর পর্যন্ত তহবিল প্রদানের সিদ্ধান্ত পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। রিপাবলিকান আইন প্রণেতাদের এই প্রস্তাব 217 ভোটে জয়ী হয়, যাদের মধ্যে একজন ডেমোক্রেটেরও ভোট ছিল। এবার সিনেটে এ বিল পাশ করতে অন্তত 8 জন ডেমোক্রেট নেতার ভোট প্রয়োজন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে ইলন মাস্কের প্রতি ক্ষোভ বাড়ছে মার্কিনীদের। হোয়াইট হাউসে তার কর্মকাণ্ডের জেরে টেসলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন শহরে, এমনকি গাড়ি ভাঙচুরও করে। এদিকে সোমবার মাস্কের টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় 15% কমে যায়। হু হু করে কমছে মাস্কের মোট সম্পদের মূল্য। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ককে। দায়িত্ব পেয়েই যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা সংস্থা USAIDর বহু কর্মী ছাঁটাই, বিদেশি সহায়তা বন্ধ, কর্মীদের হুমকি ধামকি দেয়া সহ নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন। এর জেরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মাস্কের প্রতি ক্ষোভ বাড়ছে মার্কিন নাগরিকদের। এর প্রভাব পড়েছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ও স্পেস এক্সে। সম্প্রতি শিকাগো, সিয়াটলে টেসলার বিরুদ্ধে প্রতিবাদ ও হামলার ঘটনা ঘটেছে। টেসলার শোরুম, চার্জিং স্টেশন ও গাড়িতে ভাঙচুর চালানো হয়। এদিকে টেসলার শেয়ার বাজারেও ধস নেমেছে। সোমবার টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় 15% কমে যায়। এতে একদিনেই ক্ষতি হয় 16 বিলিয়ন মার্কিন ডলার। 2020 সালের পর টেসলার শেয়ার একদিনে এতটা পড়েনি। 2024 সালের 17 ডিসেম্বর টেসলার শেয়ারের দাম সর্বোচ্চ $479 পৌঁছে গিয়েছিল। বর্তমানে সেই সর্বোচ্চ রেট থেকে প্রায় 50% নিচে নেমে গেছে টেসলার শেয়ারের দাম। এদিকে ইলন মাস্কের নিজের মোট সম্পদের পরিমাণও কমছে হুহু করে। গত সপ্তাহে মাস্কের মোট সম্পদ ছিল $330 বিলিয়ন। সোমবার সন্ধ্যা পর্যন্ত 6.7% কমে তা দাঁড়ায় $301 বিলিয়ন। যদিও এখনও তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। গেল বৃহস্পতিবার চলতি বছর দ্বিতীয়বারের মতো উড্ডয়নের পরপরই বিস্ফোরিত হয় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটও। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে কাতারের দোহায় আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার গাজার মধ্য দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলায় প্রাণ হারান অন্তত 6 জন। অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে অভিযান। গাজায় মানবিক সহায়তা পুনরায় চালুর 4 দিনের আলটিমেটাম শেষ হওয়ায় আবারও ইসরায়েলের জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে ইরান সমর্থিত গোষ্ঠী জানিয়েছে, এতে এক হিজবুল্লাহ কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েল পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ায় গাজাবাসীর সংকট চরম মাত্রায় পৌঁছেছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দের আল বালাহ অঞ্চলের পানি পরিশোধনাগার, যা মধ্য দক্ষিণ গাজার মানুষের বিশুদ্ধ পানির প্রধান উৎস। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর প্ল্যান্টটির উৎপাদন ক্ষমতা প্রায় 80% কমে গেছে। বাড়ছে পানিবাহিত রোগের আশঙ্কাও। গাজার রাফা শহরে শীতের রাতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া এসব মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই এমন চিত্র অনেকটাই পরিচিত। এবার গাজায় সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল তেল আবিব। যুদ্ধ শুরুর পর থেকেই বিদ্যুৎ নেই। 1.5 বছর ধরে অন্ধকারে আছি। আজ সেনাবাহিনী বলছে তারা বিদ্যুৎ ফেরাবে না, সম্পূর্ণ কেটে দেবে। আমাদের জন্য এটা নতুন কিছু নয়। আমরা ব্যাটারি, টর্চ, মোমবাতির উপর নির্ভর করেই বেঁচে আছি। গাজার দের আল বালা অঞ্চলে অবস্থিত প্রধান পানি পরিশোধনাগারটি সরাসরি ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর প্ল্যান্টটির উৎপাদন ক্ষমতা প্রায় 80% কমে গেছে। সোমবার থেকে স্টেশনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এর ফলে আমাদের উৎপাদন 18,000 ঘনমিটার থেকে কমে মাত্র 2,000 ঘনমিটারে নেমে এসেছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে এটি মানবিক বিপর্যয় ডেকে আনবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রভাব শুধু পানি সংকটে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি জনস্বাস্থ্য ও সামগ্রিক মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দের আর বালা পৌরসভা কর্মকর্তারা আশঙ্কা করছেন বিশুদ্ধ পানির অভাবের কারণে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের দাবি তারা হামাসকে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে হামাস স্থায়ী যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা
আলোচনা শুরুর আগে কোনো ছাড় দিতে রাজি নয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে ইসলাম বিদ্বেষ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর দেশটিতে মুসলিম ও আরব বিদ্বেষী হামলার সংখ্যা বেড়েছে 7.4%। এমনটাই বলছে অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা CAIR। সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন মাহমুদ খলিল নামে এক শিক্ষার্থী। পুলিশি নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে এই ঘটনা মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা CAIR জানায়, মার্কিন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এখন ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমন করতে আরও কঠোর অবস্থান নিয়েছে। এছাড়াও 2023 সালের অক্টোবর মাসে ইলিনয়ে এক 6 বছরের ফিলিস্তিনি আমেরিকান শিশুকে হত্যার ঘটনায় ঘৃণাজনিত অপরাধের জন্য একজনকে দোষী সাব্যস্ত করা হয়। একই বছর আরও বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। টেক্সাসে 3 বছরের ফিলিস্তিনি আমেরিকান শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ভারমেন্টে 3 ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয় এবং ফ্লোরিডায় 2 ইসরায়েলি নাগরিককে ফিলিস্তিনি ভেবে গুলি করা হয়। ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্রের চলমান ইসলাম বিদ্বেষের চিত্র হিসেবে তুলে ধরে CAIR। CAIR জানিয়েছে 2024 সালে যুক্তরাষ্ট্রের মুসলিম ও আরব বিদ্বেষী হামলার সংখ্যা আরও বেড়ে গেছে। গেল বছর মুসলিম ও আরবদের ওপর 8,658টি হামলার অভিযোগ নথিভুক্ত হয়েছে, যা সংগঠনটি 1996 সালে তথ্য প্রকাশ শুরু করার পর সর্বোচ্চ। প্রতিবেদন অনুযায়ী কর্মক্ষেত্রে বৈষম্য, অভিবাসন জটিলতা, শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও ঘৃণাজনিত অপরাধের ঘটনাই সবচেয়ে বেশি। সেই সঙ্গে পুলিশি নির্যাতন ও বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের চিত্রও উঠে এসেছে ওই প্রতিবেদনে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আর থাকছে। আস্থা ভোটে হেরে পর্তুগালে ক্ষমতাসীন সরকারের পতন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নতুন নির্বাচনের সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে সুখী ও অন্যতম সমৃদ্ধ দেশ ফিনল্যান্ডে বাড়ছে বেকারত্বের হার। কাজ সংকটে ভুগছেন প্রবাসী বাংলাদেশি অভিবাসীরা। দেশটিতে কাটছেই না রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব। বদলে যাচ্ছে বসবাসের জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত ফিনল্যান্ডের ভাবমূর্তি। মহিউদ্দিন মধুর রিপোর্ট। শেষ পরিসংখ্যান মতে ফিনল্যান্ডে এই মুহূর্তে বেকার চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় 3 লাখ ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় 30,000-এর বেশি। বেকারত্বের হার 9%। স্বভাবতই প্রশ্ন জাগে, পৃথিবীর সবচেয়ে সুখী দেশে চাকরির বাজারে হঠাৎ করে এমন অসুখ দেখা দিল কেন? দীর্ঘ 34 বছর ধরে ফিনল্যান্ডে ব্যবসা করেন প্রবাসী বাংলাদেশি জামান সরকার। বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিক তিনি। ইউক্রেন যুদ্ধের আগে তার প্রতিষ্ঠানে শখানেক বাংলাদেশি কাজের সুযোগ পেতেন। যুদ্ধের প্রভাবে কমেছে পর্যটক, সংকীর্ণ হয়েছে ব্যবসায়িক পরিস্থিতি, কমেছে কর্মীর সংখ্যাও। সংখ্যা কাটেনি এখনো। ইউক্রেন যুদ্ধের পরে এই ব্যবসা বাণিজ্যের উপর একটা বিরাট ধাক্কা পড়ে। যেহেতু ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, সেই কারণে ফিনল্যান্ডকে ইউক্রেনের পক্ষ অবলম্বন করতে হয়েছে এবং একই সাথে ফিনল্যান্ড ন্যাটোর মেম্বার হওয়ায় রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক বিরাট ধাক্কা লাগে, যার জন্য ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি ফিনল্যান্ড থেকে কোনো ট্যুরিস্টও এখানে আসতে পারতেছে না ভিসা জটিলতার কারণে। এই কারণেই ফিনল্যান্ডে অন্যতম কারণ ফিনল্যান্ডে এই কাজের বাজারে এই সংকট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে ফিনল্যান্ডের চাকরির বাজার। লক্ষাধিক ইউক্রেনীয় অভিবাসী গ্রহণ করেছে দেশটি। চাকরির বাজারে অগ্রাধিকার তাদের। সুযোগ কমেছে অন্য অভিবাসীদের, ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। তার উপর ফিনিশ ভাষা না জানার খড়গ। যে কোনো জবই যেগুলো আপনার মানুষের সাথে কমিউনিকেট করতে হলে ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করে। ফিনিশটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আর ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখার মতো যে স্কোপটা বা অ্যাভেলেবিলিটি ওইটা আসলে নাই। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের পরে একটা হিউজ পরিমাণ ইউক্রেনিয়ান মানুষ ফিনল্যান্ডে এসেছে বা সার্টেন অ্যামাউন্ট জব ক্রাইসিস তৈরি হয়েছে এই ফিনল্যান্ডে। এত পরিমাণ আসলে অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে, তারা চাচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে সাথে যদি কেউ কোনো স্কিল কোনো জব তারা পেয়ে থাকে, সেটা তাদের জন্য খুবই ভালো একটা বিষয় আর কি। চাকরি বাজার সম্পর্কে ধারণা নিয়ে ফিনল্যান্ডে আসার তাগিদ ক্যারিয়ার পরামর্শকদের। এজেন্সির প্ররোচনায় শিক্ষার্থীদের বিপদগামী না হওয়ার আহ্বান। পুরো ইউরোপ হচ্ছে প্রায়োরিটি বেসিসে ইউক্রেনিয়ানদেরকে
জব দেওয়ার জন্য কমিটেড। তো এখন বাংলাদেশ থেকে আগে যে পরিমাণ স্টুডেন্ট আসতো বা যে কোনো ভিসায় মানুষজন আসতো, এখন সেটার সংখ্যা বাড়ছে একদিকে, কিন্তু অন্যদিকে ওদের বিজনেস সেক্টরে জবের পরিমাণ তো কমছেই, কিন্তু যেসব জব ওপেন আছে সেগুলোও প্রায়োরিটি বেসিসে ইউক্রেনিয়ানরা পাচ্ছে। সমীক্ষা জানাচ্ছে সুখী এই দেশটির প্রতি প্রবাসীদের আগ্রহ এখন উঠতির দিকে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ক্ষমতা গ্রহণের 1 বছরের মধ্যে আস্থা ভোটে হেরে পতন হলো পর্তুগালে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট বা এডি সরকারের। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দিনভর নানা নাটকীয়তার পর অধিকাংশ দল সরকারের আনা আস্থা ভোটের বিপক্ষে ভোট দেয়। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পার্লামেন্ট নির্বাচন বা জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মঙ্গলবার পুরো পর্তুগালবাসীর চোখ ছিল দেশটির পার্লামেন্ট অধিবেশনের দিকে। প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রোর ডাকা আস্থা প্রস্তাবে সারা নাকি বিপক্ষে ভোট দেবে রাজনৈতিক দলগুলো, সেটাই ছিল দেখার বিষয়। সবশেষ সরকারের আনা আস্থার বিপক্ষেই ভোট দেয় বিরোধী সহ বেশিরভাগ দল। পার্লামেন্টে 230টি আসনের মধ্যে 142 জন সদস্যই ভোট দেন আস্থা ভোটের বিপক্ষে, আর এতেই পতন নিশ্চিত হয় 11 মাস আগে ক্ষমতা নেয়া সোশ্যাল ডেমোক্রেট বা এডি সরকারের। সরকার পতনের পরই 12 মার্চ বুধবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন প্রেসিডেন্ট মার্সেলো। ঐক্যমত্যে পৌঁছানো গেলে এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হলে মে মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তিনি। নতুন সরকার আসার আগ পর্যন্ত এডি সরকার সীমিত পরিসরে পালন করবে তত্ত্বাবধায়কের ভূমিকা। এদিকে সরকারের আকস্মিক এ পতনে অভিবাসন সংক্রান্ত নানা ইস্যুতে ধীর গতি আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিশ্বের বেশিরভাগ মানুষ দূষিত বাতাসে শ্বাস নিচ্ছেন। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, বিশ্বের বেশিরভাগ স্থানে নেই বাতাসে দূষণ পরিমাপের উপায়, যে কারণে সঠিক পরিস্থিতি জানা সম্ভব হচ্ছে না। তবে দূষণের তালিকায় শীর্ষে আছে চাঁদ, কঙ্গো, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত। বিশ্বের বেশিরভাগ অঞ্চলের বাতাসই দূষিত। এর মধ্যে মাত্র 17% শহর মেনে চলছে বাতাসের দূষণ রোধের প্রয়োজনীয় নীতিমালা। সম্প্রতি সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এমন তথ্য। 138টি দেশের 40,000 এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশনের উপাত্ত নিয়ে এমন ফলাফল জানায় তারা। জরিপে দেখা যায় চাঁদ, কঙ্গো, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের বাতাস সবচেয়ে দূষিত। বিশ্বের সবচেয়ে দূষিত 9টি শহরের মধ্যে 6টি অবস্থিত ভারতে। এর মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলের বির্নিহাট শহরের অবস্থা সবচেয়ে শোচনীয়। বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণের প্রকৃত মাত্রা আরও খারাপ হতে পারে। তারা জানান, বিশ্বের সব দেশে নেই বায়ু পর্যবেক্ষণের ব্যবস্থা। আফ্রিকায় প্রতি 37 লাখ মানুষের জন্য মাত্র একটি করে বায়ুর মাত্রা পরিমাপের স্টেশন রয়েছে। তারা আরও জানান, দীর্ঘ সময় দূষিত বাতাসে অবস্থান করলে ফুসফুসের রোগ দেখা দেয়, বাড়ায় ক্যান্সারের ঝুঁকিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর বায়ু দূষণের কারণে 70 লাখ মানুষ মারা যায়। এখনো বিশ্বের অনেক স্থানের বায়ু দূষণ সম্পর্কে আমরা জানি না। আমার মনে হয় আরও পর্যবেক্ষণের ব্যবস্থা করা উচিত, বিশেষ করে আফ্রিকায়। তবে গত কয়েক বছরে চীনের বেইজিং, দক্ষিণ কোরিয়ার সিউল ও পোল্যান্ডের রিবনিক শহরের বাতাসের মান বেড়েছে। দূষণ কমাতে যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানের ওপর জারি করতে হয়েছে কড়া নিয়ম। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মস্তিষ্কের অস্বাভাবিকতা শনাক্ত করতে সক্ষম হয়েছেন। সাধারণ পদ্ধতিতে যেসব শনাক্ত করা যায় না, সেগুলো এআই এর মাধ্যমে সম্ভব হয়েছে বলে জানান বিজ্ঞানীরা। এই কাজে ব্যবহার করা হয়েছে মেল্ড গ্রাফ প্রযুক্তি। যুগের সাথে তাল মিলিয়ে ক্রমাগত উন্নত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অসম্ভবকে সম্ভব করে দেখালো এই অভিনব প্রযুক্তি। যুক্তরাজ্যের লন্ডনের একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মস্তিষ্কের অস্বাভাবিকতা শনাক্ত করতে সক্ষম হয়েছে, যা এর আগে সাধারণ পদ্ধতিতেও করা সম্ভব হয়নি। এই বিশেষ প্রকল্পের নাম মেল্ড গ্রাফ, যার মাধ্যমে রোগীর এমআরআই স্ক্যান বিশ্লেষণ করে ক্ষুদ্র অস্বাভাবিকতাগুলো শনাক্ত করা সম্ভব।
মেলগ্রাফ 23টি হাসপাতালের সম্মিলিত উদ্যোগ, যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন হাসপাতালে শনাক্ত মস্তিষ্কের অস্বাভাবিকতার তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষকরা 10 বছর ধরে প্রকল্পটির উন্নয়ন করেছেন, যা 700-র বেশি মৃগী রোগীর ফোকাল কর্টিক্যাল ডিসপ্লাসিয়া সংক্রান্ত এমআরআই তথ্যের উপর প্রশিক্ষিত, যা এতটাই সূক্ষ্ম হয় যে রেডিওলজিস্টরা প্রায় অর্ধেক ক্ষেত্রেই এটি শনাক্ত করতে পারেন না। বিশ্বজুড়ে প্রতি 100 জনের মধ্যে একজন মৃগী রোগী আক্রান্ত এবং এই রোগীদের মধ্যে প্রায় 5 জনের ক্ষেত্রে এর কারণ মস্তিষ্কের গঠনগত অস্বাভাবিকতা। একটি বাস্তব উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের এক 8 বছর বয়সী মেয়ের কথা ভাবুন। সে 4 বছর বয়স থেকে মৃগী রোগে আক্রান্ত, কিন্তু ওষুধের খিঁচুনি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে তাকে গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে পাঠানো হয় মেলগ্রাফ চালানোর মাধ্যমে। এআই সরাসরি তার অস্বাভাবিকতা শনাক্ত করে। সে এখন অস্ত্রোপচারের জন্য বিবেচিত। বিজ্ঞানীদের মতে এই এআই প্রযুক্তি সম্ভাব্য অস্বাভাবিকতা চিহ্নিত করে এবং এর ব্যাখ্যা দেয়, ফলে দ্রুত রোগ নির্ণয় করে অস্ত্রোপচারের সুযোগ তৈরি হয়। তবে মেলগ্রাফ এখনও চিকিৎসায় ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি বলে জানান তারা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। রমজান মাসে ইন্দোনেশিয়ায় মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সাধারণ জনগণের অতিরিক্ত কেনাকাটার প্রবণতা কমাতে ধর্মীয় নেতাদের সাহায্য নেওয়া হচ্ছে। রমজানে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখতে মানুষকে সচেতন করার পাশাপাশি কৃষি ও অর্থনৈতিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। পবিত্র রমজান মানে ইবাদত, সংযম আর আত্মশুদ্ধির মাস। কিন্তু ইন্দোনেশিয়ার এই মাসকে ঘিরে দেখা যায় ভিন্ন এক বাস্তবতা। মানুষের মধ্যে দেখা যায় অতিরিক্ত কেনাকাটার প্রবণতা, যা বাজারে তৈরি করে মূল্যস্ফীতির চাপ। এই সমস্যা মোকাবিলায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ইসলামী ধর্মীয় নেতাদের সাহায্যে জনগণকে খরচের বিষয়ে সচেতন করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার প্রত্যন্ত অঞ্চলে রমজানের সন্ধ্যায় যখন মানুষ ইফতারের অপেক্ষায় থাকে, তখনই শুরু হয় বিশেষ আলোচনা। স্থানীয় মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ধর্মীয় নেতাদের সঙ্গে একত্রে কাজ করেন, যাতে তারা খুতবা ও ধর্মীয় বক্তব্যের মাধ্যমে মানুষকে সীমিত ব্যয়ের পরামর্শ দেন। ইসলামের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত ভোগ নিষিদ্ধ, সেটা পোশাক হোক কিংবা খাবার। এই ফোরামের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই, যাতে তারা ব্যয়ের ক্ষেত্রে আরো সচেতন হন। এতে বাজার মূল্য স্থিতিশীল থাকবে। শুধু ধর্মীয় প্রচার নয়, ব্যাংক ইন্দোনেশিয়া সরাসরি কৃষি ও অর্থনৈতিক শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে। স্থানীয় কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। শেখানো হচ্ছে আধুনিক চাষাবাদের কৌশল। এছাড়া ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে গ্রিন হাউস ও মাছের খামার। এর ফলে তারা চাষাবাদে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে এবং স্থানীয় বাজারে খাদ্য সরবরাহ বাড়াতে ভূমিকা রাখছে। এছাড়াও জনগণকে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে কেন্দ্রীয় ব্যাংক চালু করেছে একাধিক ডিজিটাল প্রচার মাধ্যম। অর্থ ব্যয়ের কৌশল নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ পডকাস্ট, যেখানে ব্যয় ব্যবস্থাপনা, সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। 2024 সালে ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতির হার ছিল 1.57%, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিম্নসীমার কাছাকাছি। চলতি বছরের প্রথম 2 মাসে নানা খাতে সরকারি ভর্তুকির কারণে মূল্যস্ফীতি আরও কমেছে। অর্থনীতিবিদরা মনে করছেন এই উদ্যোগ দীর্ঘমেয়াদে স্থিতিশীল বাজার ব্যবস্থা গঠন করতে সাহায্য করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রমজান ঘিরে লিবিয়ার বেনগাজি শহরের বেকারিতে বেড়েছে ঐতিহ্যবাহী তন্দুরি রুটি বানানোর কর্মব্যস্ততা। প্রতিদিন ইফতারে এই রুটি খেতে পছন্দ করেন স্থানীয়রা। স্বাস্থ্যকর এই খাবারটি কিনতে দোকানে ভিড় করেন বাসিন্দারা। লিবিয়ার বিখ্যাত তন্দুর রুটি কিনতে বেনগাজি শহরের এই অস্থায়ী বেকারিতে ভিড় করেছেন স্থানীয়রা। রমজানে অনেকেই এই রুটি দিয়ে ইফতার করেন। গ্রাহকদের চাহিদা পূরণে দোকানেও চলছে রুটি তৈরির যজ্ঞ। একসঙ্গে অনেকগুলো চুলায় চলছে জনপ্রিয় রুটি তৈরির কাজ। আওয়াদ আল হাদিরি বেকারিতে রুটি তৈরির কাজ করেন। অন্য সময়ের তুলনায় পবিত্র রমজান মাসে একটু বেশি কাজ করেন তিনি, যাতে এই পবিত্র মাসে মানুষ রুটি কিনতে এসে হতাশ না হন। আমি 8 বছর ধরে তন্দুর রুটি তৈরির কাজ করছি। সাধারণ দিনগুলোতে আমরা পুরো কাজের দিন কাজ করি না, শুধু সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। রমজানের দিনে আমি সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত কাজ করি। তন্দুর রুটি তৈরি করা হয় গমের আটা দিয়ে। লিবিয়ার মানুষের কাছে এটি শুধু স্বাস্থ্যকর খাবারই নয়, লিবিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির অংশও বটে।
আমরা আওয়াদ আল হাদিরির কাছে রুটি নিতে অভ্যস্ত। তার রুটি খুব ভালো এবং ভালোভাবে তৈরি করা হয়। আমরা ইফতার টেবিলে রুটি খেতে অভ্যস্ত। আমি 4 বা 5 বছর ধরে তন্দুর রুটি কিনতে আসছি। আমাদের মায়েরা ও দাদিরা প্রতি বছর এটি তৈরি করত। তন্দুর রুটি কয়লার জ্বলন্ত চুলার পাশে আটকে সেক দেয়া হয়। একটি তন্দুর রুটি 5 লিবিয়ান দিনারে বিক্রি হয়। আগে গ্রামবাসীরা ঐতিহ্যগত চুলায় রুটি তৈরি করত। সে সময় জ্বালানিও সাশ্রয়ী ছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বিদেশি শ্রমিকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করল একটি অলাভজনক সংস্থা। 200 জন স্বেচ্ছাসেবকের সহায়তায় প্রায় 1000 মানুষের ইফতারের আয়োজন করে সংস্থাটি। একসঙ্গে ইফতারের এই চিত্রটি দুবাইয়ের মডেল সার্ভিস সোসাইটির নামের একটি অলাভজনক সংস্থা প্রায় 1000 বিদেশি শ্রমিকের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করে। বিভিন্ন পেশা ও জাতিগোষ্ঠীর 200 জন নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকের সহায়তায় ইফতার সরবরাহ করা হয়। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য মতে এবছর দুবাইয়ের 9টি স্থানে প্রতিদিন 14,000 মানুষকে ইফতার পরিবেশন করার লক্ষ্য নেওয়া হয়েছে। দালান কোঠা ভবন নির্মাণে যারা অবদান রেখেছে তাদের ইফতার করানোর সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করছেন স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা থেকেও এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অনেকে। আমরা সেই মানুষদের সঙ্গে দেখা করেছি যারা এই দেশ গড়ে তুলেছে, যাদের পরিশ্রমে সব ভবন চমকপ্রদ স্থাপনা তৈরি হয়েছে। এই সবকিছু তাদের হাতেই গড়ে উঠেছে। আর দেখুন, এটা আমাদের জন্য আনন্দের, কারণ আমরা তাদের পাশে থাকার সুযোগ পাচ্ছি, ইফতার পরিবেশন করতে পারছি। এটাই আমরা এখানে করছি। আমি এখানে এসেছি শুধু এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহায়তা করার জন্য, যা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। কারণ জীবনে আমরা যা কিছু অর্জন করেছি তার পেছনে অনেক মানুষের সহায়তা রয়েছে। তাই সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এই লক্ষ্যেই আমরা সবাই এখানে একসঙ্গে রয়েছি, আমাদের কমিউনিটির সদস্যদের সেবা করতে। মডেল সার্ভিস সোসাইটি জানায় গত বছর তারা প্রায় 4 লাখ ইফতার বিতরণ করেছিল। এবছর প্রায় 5 লাখ মানুষকে ইফতার করানোর লক্ষ্য অর্জন করতে চায় সংস্থাটি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাটকীয়তা শেষে 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ জেলেনস্কি। সামরিক ও গোয়েন্দা সহায়তা ফের চালুর ঘোষণা ট্রাম্পের। কানাডার উপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার ট্রাম্পের, জানালো হোয়াইট হাউস। প্রশাসনিক দফতর বন্ধ ঠেকাতে তহবিল দেওয়ার পক্ষে প্রতিনিধি পরিষদের আইন পাস। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ে।